স্যাটারডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতি সপ্তাহে আমাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন প্রেস করুন। আমরা কখনো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেই না। গল্পের লেখক ভৌতিক আবহ তৈরির জন্য এসব লিখে থাকেন, তাতে পাঠকেরা আনন্দ উপভোগ করেন। আজকে আপনারা শুনবেন মানবেন্দ্র পালের বাইসনের সিং। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ, গল্প পাঠে আমি, অন্যান্য চরিত্রে আমি এবং সৌগত। এই মর্তলোকে কতই না অলৌকিক জিনিস রয়েছে, যার পেছনের আসল রহস্য হয়তো অনেকেই জানেন না, বা জেনে থাকলেও তাতে বিশ্বাস করে উঠতে পারেন না। অজান্তেই সেই অলৌকিক জিনিস বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করে। সেই প্রকাশ করার আসল রহস্য আজকের গল্পে জানতে পারবেন। তবে শুরু করা যাক মানবেন্দ্র পালের বাইসনের সিং। কলকাতার রাস্তায় শীতের মরশুমে প্রতি বছর ভুটানিরা দল বেঁধে সোয়েটার, টুপি, মাফলার বিক্রি করতে আসে। ওয়েলিংটন স্কোয়ারের ধারে যারা বসে তাদেরই একজনের কাছ থেকে প্রতিবার কিছু না কিছু কিনি। লোকটি বৃদ্ধ, চোখে মুখে সরলতার ছাপ আছে। ওর কাছে দাম সস্তা বলেই মনে হয়, জিনিসও খারাপ দেয় না। এবারও একটা মাফলার কিনেছিলাম, সঙ্গে খুচরো টাকা ছিল না। ও আমার বউবাজারের বাসা চিনত, বলেছিল এক সময় বাসায় এসে টাকা নিয়ে যাবে। শীত শেষ হতে চলল, ভুটানিরা ফিরে যাবার জন্য তৈরি হচ্ছে। এখনও লোকটি দাম নিতে এলো না কেন ভাবতে ভাবতে তালা খুলে ঘরে ঢুকতেই আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। দেখলাম ঘরের একটা জানালা একদম খোলা, আর দুপুরের দমকা হওয়ার সঙ্গে যে এক পশলা শেষ মাঘের বৃষ্টি হয়েছিল তাতে আমার টেবিলের কাগজপত্র চারিদিকে ছড়িয়ে ভিজে একসা হয়ে গেছে। আমি কয়েক মিনিট দরজার কাছে বিভ্রান্তের মতো দাঁড়িয়ে রইলাম। জানালা খোলা থাকলে বাতাসে কাগজপত্র উড়ে যাবেই, বৃষ্টির ছাটে ভিজেও যাবে, এ তো জানা কথা। কিন্তু জানালা তো খোলা ছিল না। এই ঘরটাতে আমি একাই থাকি এবং যখনই বেরোই তখনই সব জানালা ভালো করে বন্ধ করে যাই। এটা আমার অভ্যাস হয়ে গেছে। জুতোটা দোরগোড়ায় খুলে আমি জানালাটা কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম জানালার একটা পাল্লা তখনও বন্ধ রয়েছে, অন্য পাল্লার লোহার ছিটকানিটা তোলা। ভেতর থেকে কেউ যেন একটা পাল্লা খুলে ফেলেছে। এরকম অসম্ভব ঘটনা কি করে ঘটলো তা ভেবে পেলাম না। জামাকাপড় না ছেড়েই অবসন্ন দেহে বিছানায় শুয়ে পড়লাম। একবার ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম, না, বৃষ্টি বা ঝোড়ো বাতাসে আর কিছু এলোমেলো হয়ে যায়নি। হ্যাঙ্গারের শার্ট দুটো ঝুলছে, খবরের কাগজটা দেরাজের উপরে যেমন ভাঁজ করা ছিল তেমনই আছে। দেওয়ালে অনেকগুলো দেবদেবীর ছবি, সেগুলো সব যেমন ছিল তেমনটিই আছে। ওপাশে দামি কাঠের উপর মাউন্ট করা বাইসনের শিং জোড়াটা একটুকুও নড়েনি। দেবদেবীর ছবিগুলো আমার নয়, ওগুলো বাড়িওয়ালার। আমি সরিয়ে নিতে বলেছিলাম, বাড়িওয়ালা রাজি হননি, অগত্যা থেকেই গেছে। বাইসনের শিং জোড়াটাই আমার। কিছুদিনের জন্য নেপালে বেড়াতে গিয়েছিলাম, ফিরেছি গত সপ্তাহে। এখানে ফিরে পর্যন্ত লক্ষ্য করছি প্রায় প্রতিদিনই কিছু অস্বস্তিকর ঘটনা ঘটছে। এতই সামান্য ঘটনা যে লোককে ডেকে বলার বা দেখাবার কিছুই নেই। যেমন প্রথম দিন অফিস থেকে ফিরে তালা খুলতে গিয়ে দেখি তালা কিছুতেই খুলছে না। এমন কোনো দিনও হয় না। শেষে রাস্তা থেকে কোনো রকমে একজন চাবিওয়ালাকে নিয়ে এলাম। সে আমারই চাবি নিয়ে তালায় ঢুকানো মাত্র তালা খুলে গেল। আশ্চর্য! চাবিওয়ালা একটু হেসে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে টাইম পিসটার দিকে তাকাতে দেখি ঘড়িটা বন্ধ হয়ে গেছে। অবাক হলাম, কেননা প্রতিদিন সকালে উঠেই আমি সব আগে ঘড়িতে দম দিই। একবার পুরো দম দিলে তা অন্তত দুপুর পর্যন্ত চলে, কিন্তু সেদিনই দেখলাম ব্যতিক্রম। ভাবলাম নিশ্চয়ই পুরো দম দেওয়া হয়নি। যাই হোক, নতুন করে দম দিতে লাগলাম, আর সঙ্গে সঙ্গে স্প্রিংটা কট করে কেটে গেল। কি ঝঞ্ঝাট! এখন ছোট ঘড়ির দোকান, উটকো খরচা তো আছে, তার চেয়ে ঢের অসুবিধে। এখন বেশ কিছুদিন ঘড়িটা পাবো না। রিস্ট ওয়াচ একটা আছে ঠিকই, কিন্তু চোখের সামনে ঘড়িটা না থাকলে আমার চলে না। আসলে আমি একা থাকি, ঘড়িটাই যেন আমার সঙ্গী। রাত দুপুরে হয়তো ঘুম ভেঙে গেল। এই কলকাতা শহরেও নির্ঝুম রাতে সরু গলির মধ্যে চুন বালি খসা পুরনো ঘরটার মধ্যে কেমন গা ছমছম করে। তখন টাইমপিসটার টিক টিক শব্দ শুনলে
যেমন মনে হয় যাক সচল কিছু একটা আমার ঘরে আছে। আমি রোজ স্নানে যাওয়ার আগে দাড়ি কামাই, রোজ দাড়ি না কাটলে চলে না। সেদিন খবরের কাগজ পড়তে পড়তে দেরি হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি সেফটি রেজার নিয়ে সেভ করতে গিয়ে দেখি ব্লেড নেই। এমন কখনো হয় না। ব্লেড ফুরোবার আগে নতুন এক প্যাকেট ব্লেড কিনে রাখি। যাকগে, হয়তো ভুলেই গেছি। তাড়াতাড়ি লুঙ্গির ওপর শার্ট চড়িয়ে ব্লেড কিনতে বেরোলাম। ব্লেড কিনে ফিরে এসে দেখি ব্লেডের একটা গোটা প্যাকেট আয়নার সামনেই রয়েছে। ইস, এমন চোখের ভুলও হয়। যাই হোক, দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি দাড়ি কামাতে বসলাম। দুটো টান দিয়েছি, অমনি থুতনির নিচটায় খট করে কেটে গিয়ে রক্ত পড়তে লাগলো। একে নতুন ব্লেড, তার উপর তাড়াতাড়ি হাত চলছিল, কেটে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু রক্ত কিছুতেই আর বন্ধ হয় না। আমি তখন এমন নার্ভাস হয়ে গেলাম যে কোনো রকমে তুলো দিয়ে জায়গাটা জোরে চেপে ধরে শুয়ে রইলাম। ডাক্তারখানায় যাব সে শক্তিটুকুও ছিল না। এইসব ঘটনা কাউকে জানাবার নয়, তবু আমার কাছে রীতিমতো অস্বস্তিকর। সেদিন রক্তপাত দেখে ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল কিছু একটা অশুভ ঘটনা যেন ঘটতে চলেছে। আজ খোলা জানলা দেখে আরও ঘাবড়ে গেলাম। মনে হলো অশুভ কিছু একটা প্রতিদিন যেন এক পা করে এগিয়ে আসছে, অথচ কি যে করব ভেবে পাচ্ছি না। কদিন পর কোথা থেকে একটা বিড়াল এসে জুটেছে। সাদা লোমে ঢাকা বিড়ালটা দেখতে বেশ সুন্দর, খুব আদুরে। এসেই আমার পায়ে লুটোপুটি খেতে লাগলো। বুঝলাম কারো বাড়ির পোষা বিড়াল, ভুল করে এখানে চলে এসেছে। যখন থাক, দুবেলা আমার পাতের এঁটো কাটা খেয়ে ও থেকে গেল। ভাবলাম ঘড়িটা তো দোকানে, এখন বিড়ালটাই আমার সঙ্গী হোক। আমাদের এই গলির মুখে কতগুলো রাস্তায় কুকুর রাত্রিরে আড্ডা জমায়। অচেনা লোক দেখলেই এমন ঘেউ ঘেউ করে ওঠে যে বাছাধন পালাতে পথ পায় না, ফলে চোর টোরের ভয়ে থাকে না। রাত তখন কত জানি না, হঠাৎ কুকুরের ডাকে ঘুম ভেঙে গেল। এত রাত্রে কুকুরগুলো অমন করে ডাকছে কেন? আমি ধর্মর করে উঠে বসলাম। প্রথমে অন্ধকারেই দেখলাম সাদা বিড়ালটা পাগলের মতো একবার খোলা জানলাটার দিকে যাচ্ছে, একবার খাটের তলায় ঢুকছে। ওদিকে রাস্তার কুকুরগুলো ক্রমাগত চিৎকার করে যাচ্ছে, কিন্তু এ চিৎকার অন্যরকম। অচেনা লোক দেখে তাড়া করে যাওয়া নয়, এ যেন কিছু একটা দেখে আতঙ্কে আর্তনাদ করে ওঠার মতো। আশ্চর্য, কুকুরগুলো এত রাতে এই গলির মধ্যে এমন কি দেখলো যে ভয়ে অমন করে ডাকছে। তাড়াতাড়ি উঠে আলো জ্বেলে জানলা দিয়ে মুখ বাড়ালাম। আলো আর সেই সঙ্গে পরিচিত মুখ দেখে কুকুরগুলো শান্ত হলো। পরের দিন পাড়ার লোকেদের সঙ্গে কথা হচ্ছিল, তারা রীতিমতো ভয় পেয়ে গেছেন। আজ দিন 10-15 ধরে প্রতি রাত্রিরেই নাকি কুকুরগুলো এরকম বীভৎস সুরে কুকিয়ে কুকিয়ে ডাকে। কেন যে অমন করে ডাকে কে জানে, নিশ্চয়ই ভয়ানক কিছু দেখে, কিন্তু সেটা কি বস্তু? আমি বুঝলাম অন্য দিনের ডাক আমি শুনতে পাইনি। আমার ঘরটা পুরনো, ভাঙাচোরা। রাতের বেলা আরশোলা, উচিংড়ে প্রভৃতি নানা রকম পোকামাকড় ওড়ে। মাকড়সাগুলো তো রীতিমতো ঘরবাড়ি বানিয়ে ফেলেছে। কি একটা জিনিস যেন পড়ে গেল, সেই শব্দে হঠাৎ গভীর রাত্রে ঘুম ভেঙে গেল। আলো জ্বেলে দেখি আলমারির গায়ে ছাতাটা ঝুলিয়ে রেখেছিলাম, সেটা পড়ে গেছে। আর অমন ধীর শান্ত বিড়ালটা হঠাৎই বীর বিক্রমে বাইসনের সিং ধরে ঝুলছে। শুধু ঝোলাই নয়, তার দুটো থাবা থেকে সরু সরু 8টা বাঁকানো তীক্ষ্ণ নখ বের করে বাইসনের মুখটা আঁচড়াচ্ছে। নিচের দেওয়ালে পোকামাকড় ধরবার জন্য লাফাতে গিয়ে বাইসনের শিঙে আটকে গিয়ে ঝুলছে। তা বলে নেপাল থেকে কেনা আমার অমন শখের বাইসনটার মুখ আঁচড়ে ক্ষতবিক্ষত করে দেবে? আমি আর সহ্য করতে পারলাম না। উঠে হাতের কাছে আর কিছু না পেয়ে ছাতাটা তুলে নিয়ে বিড়ালটাকে 2-4 ঘা দিয়ে ঘর থেকে দূর করে দিলাম। পরের দিন ঘুম থেকে উঠেই চোখ পড়ল বাইসনের মাউন্ট করা মুখটার দিকে। হতবাকা বিড়ালটা মুখটা একেবারে নষ্ট করে দিয়েছে। একে বীভৎস মুখ, তার উপরে বিড়ালের নখের আঁচড়ে আঁচড়ে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাইরের থেকে নেপালে যারা বেড়াতে যায় তারা যে শুধু ইম্পোর্টেড গুডস অর্থাৎ বিদেশি জিনিসপত্র যেমন ছাতা, টর্চ, সেফটি রেজার, লাইটার, রেকর্ড প্লেয়ার কেনে
তা নয়, কিউরিও থেকেও দুষ্প্রাপ্য পুরনো আমলের জিনিস কেনারও দিকেও ঝোঁকে। নেপালে যে হোটেলে ছিলাম সেখানে সবার মুখে শুনেছিলাম এখানে কোথাও বাইসনের মাউন্ট করা শিং শুদ্ধ মাথা পাওয়া যায়। দুর্দান্ত জিনিস। ভক্তপুরের নেয়ারি রাজাদের ঘরে নাকি বহুকাল ছিল, তারপর এখন নেপালের কিউরিও শপে তার গতি হয়েছে। কিন্তু কোন কিউরিও দোকানে পাওয়া যায় তা সঠিক কেউ জানে না। জিনিসটা যে কি, কেনই বা দুর্দান্ত, কিসের জন্যই বা লোকে এত আকর্ষণ, কিছুই জানি না। শুধু ওটা কেনার জন্য পাগল হয়ে উঠলাম। নানা মঠ মন্দির প্যাগোডা দেখতে দেখতে একদিন একটি ট্যাক্সি ভাড়া করে ভক্তপুরে চলে এলাম। ভক্তপুর নাম থেকে বুঝতে পারা যায় এক সময়ে জায়গাটায় ভক্তরা থাকতেন। তারা হিন্দু কি বৌদ্ধ তা জানি না, তবে কাছাকাছি হিন্দুদের অনেক পুরনো মন্দির দেখতে পেলাম। ভক্তপুর জায়গাটা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পূব দিকে ৮ মাইল দূরে। এখানেই এক সময় ২০০ বছরের আগের নেয়ারি রাজারা বাস করতেন। তাদের রাজপ্রাসাদ এখনও আছে। ঘুরতে ঘুরতে এখানে একটি কিউরিও দোকান পেলাম। ভেতরে ঢুকে দেখি নানা রকমের পুরনো পুঁতির মালা, রুদ্রাক্ষের মালা, কারুকার্য করা বড় বড় ছোড়া, দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য ভীষণ দর্শন মুখ, এমনই অনেক জিনিস রয়েছে। আমি কৌতূহলী হয়ে এদিক ওদিক কিছু খুঁজে না দেখে দোকানে জিজ্ঞেস করলো, কি চাই? আমি একে বিদেশি, তার উপর এদেশে কিছুই জানি না। সসংকোচে বাইসনের সিংয়ের কথা জিজ্ঞেস করলাম। দোকানদার আমার মুখে বাইসনের সিংয়ের কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, আপনি কিনবেন? এমনভাবে বলল যেন ও জিনিস কেনার অধিকার আমার নেই। বললাম, দামে পোষালে আমি কিনবো, তার আগে জিনিসটা দেখতে চাই। লোকটি তখন একজন কর্মচারীর হাতে এক গোছা চাবি দিয়ে আমাকে কোথাও নিয়ে যেতে বলল। দোকান থেকে বেরিয়ে গলি গুজি দিয়ে শেষে একটা বিরাট প্রাসাদের মস্ত কাঠের দরজার কাছে লোকটা এসে দাঁড়ালো। এই চাবি ও চাবি দিয়ে গোটা ৫ দরজা খুলে শেষে সুন্দর একটা সাজানো গোছানো ঘরে এনে দাঁড় করালো। ঘরটি পুরনো কালের রাজাদের জিনিসপত্রে ভর্তি। রাজ সিংহাসন, রাজার মাথার ছাতা, বিরাট ঢাল, বাঁকা তরোয়াল, গোলাপ পাস, আতরদান, ঝাড়লণ্ঠন, এমন কত কি। হঠাৎ লক্ষ্য পড়ল দেওয়ালে টাঙানো রয়েছে বিরাট এক মোষের মাথা। দেখেই বুঝলাম এটি সেই বাইসন। বাইসন হচ্ছে আমেরিকার এক জাতীয় বুনো মোষ। মোষ যে একরকম ভয়ঙ্কর হয় তা জানা ছিল না। চোখ দুটো লাল, যেন ক্রোধে জ্বলছে, মোটা মোটা দুটো বাঁকানো শিং। বোঝা যায় কোনো এককালে কোনো রাজার দুর্ধর্ষ এই জীবটিকে শিকার করেছিলেন। তারপর তার এই বীরত্বপূর্ণ কীর্তিটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য গোটা মাথাটা রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে যেমন ছিল তেমনই রেখে হরতনের আকারে একটি কুচকুচে কালো কাঠের ফ্রেমে মাউন্ট করে রেখেছেন। এর বিশেষত্ব হলো শিংগুলো এমন কিছু দিয়ে রং করা যা দেখলে যে কেউ মনে করবে এটি বুঝি সোনার। একটা কথা ভেবে আশ্চর্য হলাম, আমেরিকার বাইসনের নাগাল নেপালের রাজা পেলেন কি করে? সে কুটতর্ক থাক, জিনিসটা দেখে আমার এত পছন্দ হলো যে টাকার মায়া না করে কিনে ফেললাম। হোটেলে সবাই দুষ্প্রাপ্য মহামূল্যবান জিনিসটা দেখে ঈর্ষায় ফেটে পড়ল। শুধু হোটেলের ম্যানেজার আমায় বললেন, বাবু, এটা তো কিনলেন, কিন্তু রাখবেন কোথায়? বললাম, কেন, আমার ঘরে? ম্যানেজার হেসে বললেন, এ বাইসন যে সে ঘরে থাকে না, রাজপ্রাসাদ চাই। কতজনে নিয়ে গেছে, শেষে বিনা পয়সায় ফেরত দিয়ে বেঁচেছে। আমি কোনো উত্তর দিইনি। বুঝলাম ম্যানেজার আমায় ঠাট্টা করছে। আমার ঘরবাড়ি যতই ভালো হোক এই জিনিস মানাবে না। কুসংস্কারে বা অলৌকিকত্বে আমার এতটুকুনও বিশ্বাস নেই। আমি ওটিকে কলকাতায় এনে আমার সেই ভাঙাচোরা ভাড়াটে ঘরে সযত্নে টাঙিয়ে রেখেছিলাম। তারপর থেকেই যে সব ছোটোখাটো ঘটনা ঘটেছিল তা অস্বস্তিকর হতে পারে, কিন্তু অস্বাভাবিক বা অলৌকিক বলে মনে করিনি। আজ বিড়ালটার নখের আঁচড়ে আঁচড়ে বাইসনের অমন মুখটা বিকৃত হয়ে যাওয়ায় দুঃখ পেলাম। কয়েকদিন পর অফিস ফেরত ওয়েলিংটন স্কোয়ারের দিকে গিয়েছিলাম সেই ভুটানিটার সন্ধানে। দেখি ওরা এবছরের মতো পাততাড়ি গোটাচ্ছে। আমি যে লোকটির কাছ থেকে মাফলার কিনেছিলাম সে লোকটিও রয়েছে, কিন্তু সে তখন তার দেশীয় লোকদের সঙ্গে কি একটা বিষয় নিয়ে দুর্ভেদ্য ভাষায় অমনি তর্ক করছিল যে আমায় দেখে লজ্জা পেল। আমি কিছু বলার আগে সে ইশারায় আমায় বাড়ি চলে যেতে বলল।
একটু পরে সে নিজেই গিয়ে টাকা নিয়ে আসবে। তখন সন্ধে হয়ে গেছে, তার উপর লোডশেডিং। শেষ মাগে হঠাৎ শীতটা যেন জাঁকিয়ে বসেছে। সর্বাঙ্গে চাদরটা ভালো করে জড়িয়ে অন্ধকারের গলির মধ্যে দিয়ে সাবধানে হেঁটে হেঁটে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। পকেট হাতড়ে চাবি বার করে তালা খুললাম। সঙ্গে সঙ্গে গাটা কেমন যেন ছমছম করে উঠল। এমন তো কোনোদিনও হয় না। আমি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে জুতোটা খুললাম, দু হাতে দরজার দুটো পাল্লা ছড়িয়ে দিলাম। এবারে অন্ধকারে মেঝেতে পা ফেলতেই যে দৃশ্য দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। মেঝেতে সাদা মতো কি একটা পড়ে আছে, আর তার সামনে দুটো জ্বলন্ত চোখ। শুধু জ্বলন্ত নয়, জীবন্ত। সেই জীবন্ত চোখ দুটো যেন অন্ধকারের মধ্যেও আমাকে চেনবার চেষ্টা করছে। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু স্বর বেরোলো না। আমার মাথা ঘুরতে লাগলো, পা টলতে লাগলো। বুঝতে পারলাম আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আর ঠিক সেই সময় কে যেন বাইরের থেকে ডাকলো, বাবুজি। কেমন করে তারপর 10-15 মিনিট কেটেছে জানি না। হঠাৎই দেখলাম কারেন্ট এসে গেছে, আর ভুটানি লোকটি একদৃষ্টে মেঝের উপর লক্ষ্য করছে। বেড়ালটা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে, তারই পাশে বাইসনের শিংশুদ্ধ মাথাটা কাঠ থেকে খুলে পড়েছে। ভুটানি জিজ্ঞেস করলো, বাবুজি, এই জিনিস কোথায় পেলেন? দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে ক্লান্ত স্বরে সব ঘটনায় বললাম। ও বলল, বাবুজি, এই জিনিস ঘরে রাখবেন না। বললাম, কি করব? সে বলল, আমি ব্যবস্থা করব, তবে এখন নয়, রাত বাড়লে। আর বাবু, আজকে রাতটা আপনি এখানে থাকবেন না, আমি একাই থাকব। অগত্যা প্রাণের দায়ে এক অচেনা অজানা ভুটানির হাতে ঘর ছেড়ে দিয়ে আমি এক আত্মীয়ের বাড়ি চলে গেলাম। পরের দিন সকালে এসে দেখি ঘরের সামনে লোকের ভিড়। বাড়িওয়ালা ভোরে উঠে দেখেন ঘর খোলা, অথচ আমি নেই। বুঝলেন চোর এসেছিল। তারপরেই লোক ডাকাডাকি করেছেন। আমায় দেখে তিনি ব্যস্ত হয়ে বললেন, কি মশাই, কাল কোথায় ছিলেন? এদিকে। আমি সব কথাই চেপে গেলাম। শুধু বললাম, বিশেষ দরকারে কাল রাত্রিরে এক আত্মীয়ের বাড়িতে থাকতে হয়েছিল। দেখুন দেখি, আর সেই সুযোগে চোর এসে হানা দিল। কুকুরগুলো ডাকলো না মশাই, আশ্চর্য। বাড়িওয়ালা আলাদা ডেকে নিয়ে গিয়ে বললেন, কি কি জিনিস চুরি হয়ে গেছে ঠান্ডা মাথায় একটা লিস্ট করে ফেলুন, থানায় জানাতে হবে তো। বলে তিনি সব ব্যস্ত উপরে চলে গেলেন। লিস্ট করার দরকার হয়নি, কেননা আমি ভালো করে দেখেছি কিছুই চুরি যায়নি। যাবার মধ্যে গেছে বাইসনের শিংওয়ালা মাথাটা আর নিখোঁজ সেই ভুটানি লোকটি। তাকে ধন্যবাদ, সে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ, গল্প পাঠে আমি, অন্যান্য চরিত্রে আমি এবং সৌগত। আজকে আপনারা শুনলেন মানবেন্দ্র পালের বাইসনের সিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।